আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরার আহ্বান। নতুন পেনশন স্কিম বাতিল দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে সপ্তাহ ধরে অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে আরও বড় আন্দোলনের ঘোষণা। নদ নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি। বিভিন্ন জেলায় দুর্ভোগে লাখো মানুষ। এবং কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে শাইখ সিরাজ সহ ২২ জন এআইপি সম্মাননায় ভূষিত। পাবেন সিআইপিদের মতোই সুবিধা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। তিনি প্রশ্ন রাখেন, যারা আন্দোলন করছে তাদের কতজন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ পরবর্তী বিএনপি জামায়াতের বিভৎস সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে ২২ বছর। এই সময়ে রাজপথে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থেকে যুব মহিলা লীগ রেখেছে জোরালো ভূমিকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতারা। বিরোধী দলে থাকাকালীন নিজ হাতেই এই সংগঠন সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। কথা বলেন কোটা আন্দোলন প্রসঙ্গে, প্রশ্ন তোলেন এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ২০০১ নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের উপর বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের বিভৎসতা জনগণের কাছে তুলে ধরতে বলেন প্রধানমন্ত্রী। ওই বিএনপি সেই ২০০১-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। অর্থ সম্পদ লুট করে, টাকা পয়সা বানিয়ে, চুরি করে, ১০ টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতে অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত। সকলকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে টানা ১ সপ্তাহ ধরে অচল হয়ে আছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকরা বলছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের প্রজ্ঞাপন বাতিল সহ ৩ দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও বড় হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে সকাল ১০টার কিছু আগে থেকেই সমবেত হন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এখানে ১ ঘন্টা কর্মসূচি পালন করার পর কর্মকর্তা কর্মচারীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মচারীরা বলছেন, প্রত্যয় পেনশন কর্মসূচিতে তাদের যুক্ত করার প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
বেলা 12টার দিকে কলা ভবনের প্রবেশ মুখে কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। 1 ঘন্টা চলে কর্মসূচি। যে আন্দোলন চলছে সেই আন্দোলন চলবে, বিজয় সুনিশ্চিত। এই কথাটি বারবার আমরা প্রত্যয়ের সাথে উচ্চারণ করছি। প্রত্যয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই আন্দোলন, আবার বলছি, ভুল ব্যাখ্যা হচ্ছে। এই ধরনের একটি বৈষম্যমূলক প্রত্যয় স্কিম দিয়ে সারা বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়কে অচল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। 403টির মধ্যে আমরা থাকবো না, অন্যরা থাকুক, ওনাদের ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক স্কিমে থাকবো না, আমরা যেখানে আছি সেখানে থাকবো। আমাদের সুপার গেট 2015 সালে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদেরকে 6টি পদ দিবেন, একটি কমিটি হয়েছে, তাহলে কোন কারণে, কোন অদৃশ্য কারণেই আমাদের সুপার গেটটি, আমাদের আত্মমর্যাদা ফেরত দেওয়া হলো না। শিক্ষকরা বলছেন পেনশন স্কিম প্রত্যয় এর প্রজ্ঞাপন বাতিল সহ নতুন যুক্ত দফাগুলো মানতে হবে। খণ্ডিত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অনেকের বর্তমান বেতনের প্রয়োজন নাই, কিন্তু শিক্ষক সমাজের বেতনের প্রয়োজন আছে। ভবিষ্যৎ তাদের বংশধরদের জীবনযাপন করার জন্য তাদের তহবিলেরও প্রয়োজন আছে। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন শুধু যৌক্তিক না। যদি সত্য কথা আমরা বলি, আমাদের যে বেতন আছে সেই বেতন দিয়ে আমাদের তরুণ শিক্ষকরা তারা কি চলতে পারে? শিক্ষকরা বলেন সরকারকে ভুল বুঝিয়ে একটি মহল ফায়দা নিতে শিক্ষকদের মাঠে নামতে বাধ্য করেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। খুলনার ডুমুরিয়া উপজেলার শারাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুটুদিয়া ওয়াবদা ব্রিজের পূর্ব পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রবি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় অংশগ্রহণ শেষে রাত 10টা পর্যন্ত উপজেলা সদরে বিভিন্ন কাজ করেন। এরপর বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। 3টি গুলি তার পিঠে লাগে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে 34টি ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কুড়িগ্রামে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। গাইবান্ধায় পানি কমলেও বন্যার দুর্ভোগ কমেনি। আর জামালপুর ও নেত্রকোনায় বন্যা কবলিত প্রায় 2 লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে যমুনার পানি। পরিস্থিতি কেবলই অবনতি হচ্ছে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের 5,500 পরিবারের 50,000-এরও বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। বসতবাড়ি, রাস্তাঘাট ও হাটবাজারের পাশাপাশি অসংখ্য তাঁত কারখানায় পানি ঢুকে পড়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। 10-12 দিন হলো পানি উঠছে, এতে এক অবস্থায় থাকাই তো পারি না। রান্দা যে খাম চুলারও নুই না, জায়গা নাই। রান্দার সমস্যা, খাওয়ার সমস্যা, চাল ডালও নাই ঘরে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুধকুমারের প্রবল স্রোতে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাবা ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি আর ধরলাম নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। খুব অশান্তি আমরা, নদীর সাথে আমার বাড়ি, খুব দুর্ঘটনাকে পানি আছে বাড়ির মধ্যে উঠছে, ঘরত পানি, আমার ভাতান দিকে তার কোনো দিছে নাই। আমার কি অবস্থা, ভাসি যাবা নাইছি আমরা। তো পানি টানি উঠছে, পানির মনে করেন যে উঁচু জায়গাতে দেখলে এখানে থাকলে সেখানে ডান্ডা, আমার সেই জায়গাটা তো দেখতেছি না, এখানে থাকে জায়গা দূরে দূরে দেয় ডান্ডা খায়। গাইবান্ধায় প্রধান প্রধান নদ নদীর পানি কমতে শুরু করলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলঝুরি উপজেলার চর ও নিম্নাঞ্চলের প্রায় 77,000 পরিবার পানিবন্দী অবস্থায়। চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এলা সব পানিতে ডুবে গেছে। আমরাও তো খুব কষ্টতে আছি।
পানির মধ্যে দাঁড়িয়ে আছি, গরু বাছুরিয়া পানির মধ্যে দাঁড়িয়ে আছি। কোনো খাদ্য নাই, কিছু না, তা কেমন করে আমরা বসবাস করে থাকি। জামালপুরে ৩৫ ইউনিয়নের ১.৫ লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বেড়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার। ঘরের মধ্যে এক কোমর পানি ছিল, ভিজি গেছে গা। কই আন্দি কই খাই, স্কুলের মধ্যে আসছি, আসিয়া ছাগল টকাল নিয়ে আসছি। কুচিলাম যে একবারে ভেজি গেছে গা, ভেজি যে একবারে ডুবে গেছে গা। একবারে গরু বাছুর নিয়ে আমরা স্টেশনে আসাই নিয়েছি, এই নাই খাওয়া নাই দেওয়া। নেত্রকোনায় নদীর পানি ধীর গতিতে কমছে, নিম্নাঞ্চলের পানি আটকে আছে। এতে কলমাকান্দা, বারহাট্টা ও সদরের নিম্ন অঞ্চলে অন্তত ৩০ গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগরে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক কমিটিতে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে। বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির ২ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে বরিশাল মহানগর বিএনপির ৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দফায় দফায় বোমা হামলার ঘটনায় ছাত্রদলের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ আল আমিন ও জহির হাসান মোহন। ঘটনায় জড়িত অভিযোগে খোঁজা হচ্ছে আরও ৩ নেতাকে। ডিবি বলছে, নতুন কমিটিতে জায়গা না পেয়ে তারা ওই হামলার ঘটনা ঘটায়। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২২ জনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজ সহ অন্যদের এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিল সরকার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষক ও কৃষি উন্নয়নে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করা হয়। দেওয়া হয় কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র। 4 দশকের বেশি সময় কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে দেওয়া হয় এই সম্মাননা। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচাইতে বেশি অবহেলিত ছিল এদেশে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু বর্তমান সরকার যখনই এসছে, তার আওয়ামী লীগ সরকার, আমরা লক্ষ্য করেছি খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমি একটি কথা না বললেই পারি না, প্রধানমন্ত্রীর কথা। উনি বেশ কয়েক বছর আগে থেকে প্রতি ইঞ্চি জমির কথা বলে আসছেন, যে খালি ফেলে রাখা যাবে না। এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি, উনি ওনার নিজের আঙিনায় সে কাজটি করে দেখিয়েছেন।
কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, নিবন্ধিত কৃষি সংগঠন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়। যোগ্যতা বিবেচনায় এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান অতিথিরা। আপনারা দেখেছেন একজন সাংবাদিক ব্যবস্থা নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যার পরে ওনার চ্যানেল আইয়ে তিনি একটি অনুষ্ঠান দেখান। আমার বাসায় থাকলে আমি সেই অনুষ্ঠানটা উপভোগ করার চেষ্টা করি। এর কারণ কি, ওই যে ছাদ কৃষি কথা বললেন, আজকে ঢাকা শহর দেখেন, আমি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে প্রায় সময় আসা যাওয়া করি, খুব কম ছাদ দেখি যে ছাদ বাগান নাই। তো এই যে মানুষগুলো ছাদ বাগান করতেছে, এই যে অনুপ্রেরণাগুলো পাচ্ছে, নিশ্চয়ই এই সমস্ত কৃষক প্রেমিক যারা বিজ্ঞানী আছেন বা যারা এই উৎপাদনের সাথে সম্পৃক্ত আছেন তারা। আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। যান্ত্রিক যন্ত্রপাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70 ভাগ ভর্তুকি দিচ্ছেন। বর্তমান সরকারের মাধ্যমে ভর্তুকির 70 ভাগ দেওয়া হচ্ছে। রাসায়নিক সার, বীজ বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। অভিব্যক্তি প্রকাশ করেন সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষি এখন অনেক সম্মানের জায়গা। কৃষির সামনের দিকে আমরা আগায় নেওয়ার চেষ্টা করছি এবং আমরা যদি চেষ্টা করি, সাহস থাকে, ইচ্ছা থাকলে অবশ্যই তার গন্তব্য সে পৌঁছাইতে পারেন। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই সুবিধা পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে, আহত হয়েছে 75 জনের বেশি। জাতিসংঘ পরিচালিত এই স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুসারে উপত্যকা জুড়ে 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় 38,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে খাবার, পানি, চিকিৎসা সেবা, ওষুধের স্বল্পতায় চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজাবাসী। জয় বানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে আলোচনা সভা হয়। সে সময় ছিলেন রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, যুব মহিলা লীগ ও রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট ইসমাতারা ও সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন নীলু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। এবারে নিটলটাটা কৃষি সংবাদ। মৌসুমের শেষ সময়ে যশোরের মৎস্যপল্লী খ্যাত চাঁচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে। 3 মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ ও খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে। প্রজনন মৌসুমে মাছ চাষিরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেও মৌসুমের শেষে এসে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের সমিতিভুক্ত রেণুপোনা উৎপাদনের হ্যাচারি রয়েছে 36টি। এর বাইরেও আছে আরও 10-15টি। এসব হ্যাচারিতে বছরে 2 থেকে 2.5 লাখ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে লক্ষ্যমাত্রার 50% পূরণ হয়নি। হঠাৎ এ অঞ্চলে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ায় শেষ সময়ে এসে মাছের পোনা ও রেণু বিক্রি বেড়েছে। বর্ষাপানি ছিল না বিধায় বেচাকেনা কম হচ্ছিল, এখন আমাদের বর্ষাপানি হয়েছে, বেচাকেনাও দাম শুরু হয়েছে। বছর বর্ষার কারণে মাছের দামটা অত্যন্ত বেশি আর ফলনটা খুব কম ভাই, যার কারণে যারা ফলন করতেছে তাদের মাছের দামটা একটু অতিরিক্ত বেশি। ক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছের পোনা সরবরাহ না থাকায় প্রতিটি মাছের রেণু ও পোনার দাম আগের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশি শিং এবং দেশি মাগুর মাছ নেওয়ার জন্য আসছি। মাছের দাম তুলনামূলকভাবে বেশি চাচ্ছে না, প্রতি পিস মাগুর চাচ্ছে 2 টাকা করে পিস, শিংও চাচ্ছে 2 টাকা করে পিস।
তো মাছের দাম আসলে আমাদের কাছে মনে হচ্ছে মাছের দাম একটু বেশি আর কি। ট্যাংরা মাছ এবং দেশি মাগুর মাছ কিনলাম এবং কিছু থাই পুঁটি আর কিছু ইলিশে বাটা এবং মিনার কাপ মাছ কিনেছি। দীর্ঘ বিরতির পর মৌসুমের শেষ সময়ে বৃষ্টির দেখা পাওয়ায় শতভাগ ক্ষতি পুষিয়ে নিতে না পারলেও পোনা ও রেণু বিক্রি করে কিছুটা হলেও লাভবান হবেন চাষি। আমাদের যে ক্ষতি বিগত দিনে হয়েছে এই ক্ষতিকে আমরা সম্পূর্ণরূপে না পারলেও আংশিক যাতে আমরা এই ক্ষতিকে পূরণ করে নিতে পারি, আমরা যেন এই দুর্যোগকে মোকাবেলা করতে পারি। চলতি বছরে যশোরে 2.5 লাখ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা মৎস্য বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত চাঁদপুর শহর রক্ষাবাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। এতে স্বস্তিতে নদী তীরবর্তী বাসিন্দারা। তবে বাঁধ সংস্কারের কাজে দুর্নীতি রোধে সঠিক তদারকির দাবি তাদের। 2027 সালের মধ্যে প্রকল্প শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বর্ষা এলেই নদী ভাঙনের দুঃস্বপ্নে নির্ঘুম রাত কাটত মেঘনা তীরবর্তী বিস্তীর্ণ জনপদের বাসিন্দাদের। শহররক্ষা বাঁধ নির্মাণের পর পাল্টে যায় দৃশ্যপট। তবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আবারও উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছিল নদী তীরবর্তী বাসিন্দারা। বাঁধ সংস্কারের উদ্যোগে রক্ষা পাবে হাজারো পরিবার। বস্তা হালিয়ে কি থাকে ফাইয়া যায় সিরা যায় জায়গা বালু নদী বা নদীর বালু নদীতে জায়গা আমাদের দেন স্থায়ীভাবে এই নির্মাণ করে বা এই বাঁধটা দেন ভালোভাবে বাদ করে দেয়। গ্রেজ না নাই ঠিক আছে, তাহলে তো মনে করেন যে আছে আমাকে সহ গাঙ্গে বাঁচতে হইবে এমন পর্যায়ে আমরা আছি। সরকার যদি এটা একটু সুন্দরভাবে কাজ করে তাহলে আমরা আশা করি যে আমরা এই জায়গায় থাকতে পারবো। মানে বাঙ্গে যেদিন সেদিনকে একটু কাজ করে 1 মাস পরে আবার দিন নাই, কাজ নাই, শেষ। প্রকল্পের কাজে ব্যয় হবে 827 কোটি টাকা। ঠিক আছে, এখন কাজ কতদিন হবে বলতে পারবো না। এখানে আছে 120 মিটার আর এখানে আছে 340 মিটার, 1,20,000 বস্তা। এখানে কাজ করার পরে আমাদের সামনে আরো কাজ আছে, ওইখানে যাব। প্রকল্পের কাজ শেষ হলে জেলার অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলছেন সংশ্লিষ্টরা। যে এইবারেও কাজটি আমরা সবাই মিলে একইভাবে আমরা চেষ্টা করব, মনিটর করব যে কাজটা যেন উন্নত মানের ভালো কাজ হয়। কাজের গুণগত মান ঠিক রাখতে সংশ্লিষ্টদের সঠিক তদারকির দাবি সকলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।